আজকে আমরা ওই যে নিউক্লিয় নিউক্লিয় নিউক্লিয়াসের গঠন নিউক্লিয়াসের গঠন আর তেজস্ক্রিয়তা চ্যাপ্টারটার নাম আমি এরকম দিয়েছিলাম, তোমাদের বই হয়তো এটাকে নিউক্লিয়াসের গঠনই শুধুমাত্র বলে। এই চ্যাপ্টারটা থেকে কিছু প্রবলেম শুধু একটু ডিসকাশন করাটা জরুরি বলে আমার মনে হয়েছে বলে তো আজকে আমরা কোশ্চেন আনসার কিছু করবো, কিছু হিন্টস দেবো। কোশ্চেন আনসার লেখার সময় যখন তোমরা ডাইরেক্ট অ্যান্সার পাচ্ছ না, তখন তোমরা কিন্তু অ্যান্সার গুলো লেখার সময় নিজেদের ভাবভঙ্গি তেমন চেঞ্জ করছো না। সুতরাং যেহেতু এটা লেখা পরীক্ষা, এইচএস এর ব্যাপারটাকে সলভ করা দরকার। তার জন্য কোশ্চেন অ্যান্সার কিছু আমরা ডিসকাস করবো, আমি লিঙ্কস দেবো, তোমরা ঘরে লিখবে। আর কিছু ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা সলভ প্রথমেই আমি প্রত্যেককে জিজ্ঞাসা করবো এবং ডিসকাশন করবো। ধরে নাও নাম্বার ওয়ান, হাইড্রোজেনের হাইড্রোজেনের আইসোটোপ গুলো কি কি? বলো কি কি? তুমি বলবে যে এই স্যার কোশ্চেন করছে, তাও জিজ্ঞেস করি দেখি আইসোটোপ গুলো কি কি কেউ বলো। কি কি? একদম তাই। H11, H12, H13, এটা বলা হয় প্রোটিয়াম, এটা বলা হয় ডয়টেরন, এটা বলা হয় ট্রিটিয়াম। প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে যে আইসোটোপ গুলো তো আমরা ছোটবেলা থেকে চিনি, এদের মধ্যে বন্ধন শক্তি, এদের মধ্যে বন্ধন শক্তি শূন্য হয়। এই কোশ্চেনটা আনসার কেউ বুদ্ধিমান বলতে পারবেন? প্রোটিয়াম বলেছে আনসার প্রিয়ন্ত। হয়, আমার প্রশ্ন হচ্ছে হয় কি জিরো আছে? দেখো 1 - 1 করলে তো 2 - 2 তে ডয়টেরনে জিরো আছে। তুমি যে প্রশ্নটা করলে 1 - 1, মানে যে অ্যান্সারটা দিলে লজিকটা, সেখানে তোমার 2 - 2 ডয়টেরনেও তো একটা নিউট্রন প্রোটন আছে, 2 - 2 করলে জিরো হবে। ট্রিটিয়ামে একটা প্রোটন দুটো নিউট্রন আছে, তাহলে 3 - 3 করলে জিরো আসবে। দ্যাট ইজ নট দ্য লজিক। অ্যান্সারটা আমি তোমার নিলাম, অ্যান্সারটা একদম ট্রু, যে প্রোটিয়ামের শূন্য হয়। একদম তাই, ভেরি গুড, ভেরি গুড, দিস ইজ বেসিক। তো আমাদের কখনো কখনো ঘাবড়ে গেলে চলবে না, বেসিক হচ্ছে এটাই যে প্রোটিয়ামে অনলি, এই যে প্রোটিয়ামের স্ট্রাকচার যদি দেখি, ইট ইজ জাস্ট এর নিউক্লিয়াসে একটা অনলি প্রোটন আছে এবং তার চারদিকে একটা ইলেকট্রন ঘুরছে। আর আমরা এখানে নিউক্লিয়াসে স্টাডি করছি, সেই নিউক্লিয়াসে দেখছি অনলি এ প্রোটন, নো নিউট্রন, নাথিং এক্সট্রা থিং। আর আমরা তো জানি নিউট্রন আর প্রোটনের মধ্যে যে এক্সচেঞ্জ রিঅ্যাকশনটা হয়, তার জন্য তো পারস্পরিক ভাইব্রেশনের দ্বারা, তার জন্য তো পারস্পরিক একটা বল তৈরি হয়। তো সেই বলটা কিন্তু তৈরি করার কোনো স্কোপ এখানে থাকছে না।
তার জন্যই কিন্তু প্রোটিয়ামের বন্ধন শক্তি শূন্য। So only a proton, একটি প্রোটন আছে, তাই কোনো নিউট্রন নেই, কোনো নিউট্রন নেই, তাই নো নিউক্লিয়ার বন্ড, এবং তার জন্য নো বন্ধন শক্তি। এটা অ্যাকচুয়ালি শূন্য ঠিক নয়, এটা আলোচনা করাই যায় না, আলোচ্য বিষয়ের মধ্যেই থাকে না, সেজন্য শূন্যই ধরা হয়। একজনই তো আছে, বন্ধন করতে গেলে তো তুমি তোমার সাথে কারোর একজন বন্ধনের কথা বলবে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন গুলোর বন্ধনের কথা বলা হয়। নিউক্লিয়ন মানে কি, সেখানে নিউট্রন প্রোটন, সে দুটো প্রোটন হলেও হবে, দুটো নিউট্রন নয়, একটা প্রোটন, দুটো প্রোটন, একটা নিউট্রন হলেও হবে, কিন্তু কোনোভাবে যদি একজনই প্রোটন থাকে তাহলে তো তার সাথে কার বন্ধন সেটা তো বলা যাচ্ছে না। That's why we refer this as sumo. So this is a very very important একটা কনসেপ্ট, যেটা আমরা এর আগেও ডিসকাস করিনি। হয়তো তোমাদের নেক্সট পরীক্ষায় আমি দিতাম, কোনদিন আমি দিতাম পরীক্ষায়, সেই প্রশ্নটা তোমাদেরকে আমি আজকে তুলে ধরেছি। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2014 এআইপিএম এআই এআইপিডিএম পিএমটি তে পড়েছে। প্রশ্ন প্রশ্ন মানে হচ্ছে একটা প্রবলেম, একটা রিয়াকশন দেওয়া আছে। এটা হচ্ছে এআই অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, এআই পিএমটি 2014 তে। ভেরি গুড কোশ্চেন। কোশ্চেনটা দেখতে গিয়ে আমি হঠাৎ করে মনে পড়লো, এই রে, এটা বলা হয়নি বলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে লিথিয়াম 3 প্লাস হাইড্রোজেন 1 অ্যারো, হিলিয়াম 4 প্লাস হিলিয়াম 24 প্লাস কিউ। কিউটা হচ্ছে লিবারেটেড এনার্জি, যে এনার্জিটা এই রিয়াকশন থেকে বেরোচ্ছে, সেই এনার্জি। এইটাকে তোমার এই কিউটা নির্গত শক্তি, যেটা এটা হচ্ছে নির্গত শক্তি। কখনো কখনো কিউ ভ্যালু বলে, যদি এইদিকে থাকে রিয়াকশন করার জন্য যেটা দরকার সেটা এরকমই বেরোচ্ছে, এটাকে আমরা বলতে পারি কিউ ভ্যালু। যেমন কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তেমন। প্রশ্নতে জিজ্ঞেস করেছে, প্রশ্নতে জিজ্ঞেস করেছে যে কিউ সমান কত, এবং তার সাথে সাথে প্রদত্ত আছে কি কি, লিথিয়াম 3 এবং হিলিয়াম 2 এর বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ার, প্রতি নিউক্লিয়ারে বন্ধন শক্তি যথাক্রমে কত। লিথিয়ামের দিয়েছে 5.60, এবং হিলিয়াম 4 দিয়েছে 7.06 MeV প্রতি নিউক্লিয়ারে। যেহেতু বলা হয়েছে তার প্রাক ইউটা আমি আর দিলাম, তো বের করে দেখো কি হয়, ছয় করো। আজকে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে, আজকে ক্লাসে আমরা টাইম নেব, প্রবলেম নেব, তোমরা ট্রাই করবে, তারপর কি করে বের করবো, বলতে পারবে কি করে বের করবো?
কেউ বলতে পারবে হাউ টু ট্রাই দিস প্রবলেম? দেখো এখানে এই যে কিউ যেটা আছে, এই কিউ যেটা আছে এই রিয়াকশনে, এটা হচ্ছে শক্তির হিসেবে বলছে নির্গত শক্তি। তাহলে এর মধ্যে শক্তি আমাকে দেখতে হবে, এর মধ্যে শক্তি দেখতে হবে, এর মধ্যে শক্তি দেখতে হবে, এর মধ্যে শক্তি দেখতে হবে। যদি যে প্রোডাক্ট গুলো উৎপন্ন হয়েছে, দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে, তাদের যে শক্তি, বন্ধন শক্তি, তাদের যোগফল, যারা রিয়াকশন করেছে তাদের যোগফলের যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? জিরো। যদি আমরা দেখি যে বাঁ দিকের যাদের শক্তি তাদের যোগফল ডান দিকের তুলনায়, ডান দিকের তুলনায় কম হয়ে যায়, তাহলে আমরা কি করবো? তাহলে নেগেটিভ হবে। আর যদি বাম দিকেরটা বেশি হয় ডান দিকের তুলনায়, তাহলে কিটা হবে পজিটিভ। মানে পাতি এটা এনার্জির হিসাব, এটা হচ্ছে এনার্জির হিসাব, শক্তির হিসেব। এগুলো করবেন। তাহলে এরকম লিখবো আমরা পাতি, একদম তাই। তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে লিথিয়ামের, লিথিয়ামের প্রতি নিউক্লিয়নের শক্তি হচ্ছে 5.60। তাহলে কটা নিউক্লিয়ার আছে লিথিয়ামের? 7টা। তাহলে 7 ইন্টু 5.60 প্লাস প্রোটিয়ামের কটা আছে? একটা। যে শক্তি কত হবে? বন্ধন শক্তি কত হবে? প্রোটিয়ামের 0 হবে। সমান, সমান। এইটা হচ্ছে তোমার এর কত? 4খানা নিউক্লিয়ন আছে, হিলিয়ামের প্রতিটা কত? 7 করে। তাহলে 7.06 ইন্টু 4 প্লাস 7.06 ইন্টু 4 প্লাস কিউ। তাহলে কিউ এর মানটা কত দাঁড়াচ্ছে? এখান থেকে কিউ এর মানটা দাঁড়াচ্ছে কিউ সমান নেগেটিভ, দেখো ক্যালকুলেট করে দেখবেন, অ্যান্সার হচ্ছে 17.28 মেগা ইলেকট্রন ভোল্ট। কি বেরিয়েছে সবারই? এটা মানে কি? এটা মানে হচ্ছে ডান দিকে এটা তাপ উৎপাদী নয়। এই রিয়াকশনটা ঘটানোর জন্য আমাকে এই পরিমাণ এনার্জি আগে থেকে সাপ্লাই করতে হবে। সেটা হতে পারে যে হাইড্রোজেন যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা ছুটে আসবে কাইনেটিক এনার্জি নিয়ে, এই লিথিয়ামকে ধাক্কা মারবে, তবেই সেই রিয়াকশনটা ঘটবে। তাপ উৎপাদী হলে কি হতো? যে ও নিজে থেকে ভেঙে গিয়ে তাপ উৎপন্ন করবে। সেই জন্য এটাকে কিউ ভ্যালু বলা হয়, যে যে পরিমাণ এনার্জি মিনিমাম আগে আমার লাগবে। কিউ ভ্যালু নেগেটিভ, এই যে ডান দিকে কিউ লিখলাম, নেগেটিভের অর্থ কি? কিউ এখানে হচ্ছে নেগেটিভ, এর অর্থ কি? বিক্রিয়াজাত তেল, বিক্রিয়া ঠিক বলবো না, বিক্রিয়াজাত কথাটা বলার সাথে সাথে আমরা বলতে পারি এটা দুইটা নিউক্লিয়াস তৈরির সাথে সাথে, নিউক্লিয়াস তৈরির সাথে সাথে যে কিউ আছে সেটা দেখতে পাচ্ছি নেগেটিভ। তার মানে, মানে মানে বিক্রিয়করা এমনি এমনি বিক্রিয়া করবে না।
এমনি এমনি রিয়াকশন করবে না, বাহ্যিক শক্তির প্রয়োজন হবে, বাহ্যিক কিউ পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এই যে কিউ পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে, এটাকেই আমরা বলছি কিউ ভ্যালু, কোন একটা রিয়াকশনের কিউ ভ্যালু। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পড়ো। হ্যাঁ বলো। বিক্রিয়াজাত পদার্থটা বেশি স্টেবল হবে কি করে? বিক্রিয়করা স্টেবল ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি জোর করে বললাম, আমি জোর করে বললাম তো মানে বড় নিউক্লিয়াস যদি বাই চান্স ভেঙে যায়, তাহলে ও আগে আনস্টেবল ছিল বলে দুটো স্টেবল নিউক্লিয়াস তৈরি করবে। কিন্তু ছোট নিউক্লিয়াস গুলোকে যদি জোর করে কেউ প্রচুর এনার্জি গিয়ে ধাক্কা মারে, তখন তো তার মধ্যে ইনস্টেবিলিটি গ্রো করবে, তখন তো ভেঙে যাবে। কিউ নেগেটিভ মানে ও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে এনার্জি তৈরি করেনি, বরং তাকে সেই রিয়াকশনটা করার জন্য বাইরে থেকে এনার্জি লেগেছে। কত পরিমাণ? ডান দিকে যদি কিউ থাকে এবং সেটা যদি নেগেটিভ হয়, তত পরিমাণ। এবার বোঝাতে পারলাম আমি? নেক্সট। নেক্সট একটি একটি নিউক্লিয়াস থেকে যদি আলফা, যদি একটি আলফা কণা বা একটি বিটা কণা নির্গত হয়, তবে সৃষ্ট নিউক্লিয়াস জনক নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের যেটি হবে না, হবেই না, সেটা কি? এক নাম্বার আইসোটোপ, দু নাম্বার আইসোবার, তিন নাম্বার আইসোটন, চার নাম্বার জানি না। এটা হবেই না। একদম ঠিক, একদম ঠিক। আইসোটপ জিন্দিগিতেও হবে না, না বলা আছে। কারণ আলফা বেরোলে নিচে 2 বেরিয়ে যাবে, উপরে 4 বেরোবে। বিটা বেরোলে নিচে -1 বেরিয়ে যাবে, ভরের পরিবর্তন হবে না। কিন্তু শুধু যদি বিটা কণা নির্গত হয়, তাহলে কোনটা হবেই? একটি বিটা কণা নির্গত 100 বার হবে। মানে এখান থেকে আমরা এটাও কনক্লুশন টানতে পারি যে শুধুমাত্র বিটা কণা নির্গত হলে, শুধুমাত্র বিটা কণা নির্গত হলে একটি, শুধুমাত্র একটি বিটা কণা নির্গত হলে আইসোবার হবে। কারণ ভরের পরিবর্তন হচ্ছে না, কিন্তু জেড চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেরি গুড। নেক্সট। নেক্সট হচ্ছে, এই প্রশ্নটা তোমাদের পড়তে পারে, মানে প্রশ্নটা আমি লিখে দিই। মানব কল্যাণে, মানব কল্যাণে নিউক্লিয় বিভাজন, বিভাজন কে ব্যবহার করা যেতে পারে। এটার ব্যাখ্যা।
নিশ্চয়ই তুমি মানব কল্যাণের ক্ষেত্রে কোনোদিন নিউক্লিয়াস বিভাজনের যেটা প্রসেস, নিউক্লিয়ার রিঅ্যাকশন যেটা হয়, যেটা ধীর গতি সম্পন্ন নিউট্রন কণা একটা ভারী নিউক্লিয়াসকে যখন ধাক্কা মারলো তখন ধুম করে ভেঙে যায়, এবং এই বিষয়টা যদি আনকন্ট্রোলড হয়ে যায় তখন তাকে আমরা অ্যাটম বম বলি। নিশ্চয়ই মানব কল্যাণের জন্য এই ব্যাপারটাকে তুমি বলবে না। যখন এনার্জিটা ওরকম করে একটা হিউজ এনার্জি বের হতে পারে আইনস্টাইন ক্যালকুলেট করেছিলেন, তখন তিনি অবাক হয়েছিলেন যে এত এনার্জি কি সত্যিই হয়। এবং সেটা হওয়ার পর যখন রিয়েলি প্রথম অ্যাটম বম ফাটানো হলো তখন ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড, খুব দুঃখে ছিলেন এবং প্রচন্ড পরিমাণে দুঃখে ছিলেন। তার মেন্টাল ডিসব্যালেন্স হয়েছিল যে আমার তৈরি আবিষ্কার মানব সভ্যতাকে নষ্ট করছে, চরম বিচলিত হয়েছিলেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে তার তৈরি জিনিসপত্রগুলোকে কিন্তু এখন আমরা ধীরে ধীরে যখন বিষয়টা সম্বন্ধে আমাদের আইডিয়া বাড়ছে, আমরা বিভিন্ন ভালো কাজে ব্যবহার করতে পারি, যেগুলোতে কিন্তু মানুষের কল্যাণ হতে পারে। এই প্রশ্নটা অনেক সময় পড়ে, খুব পড়ে, খুব কমন কোশ্চেন। এটার অ্যান্সার লিখতে গেলে যে যে পয়েন্ট গুলো তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে ব্যাপার যে, এক নম্বর হচ্ছে যে আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন যাকে আমরা অনেক সময় অ্যাটম বম বলে থাকি, তার ক্ষতিকারক প্রভাব থাকলেও বর্তমানে নিউক্লিয় বিভাজনকে, নিউক্লিয় বিভাজনকে নিয়ন্ত্রিত করে বিজ্ঞানীরা সেই পদ্ধতিতে উৎপন্ন শক্তি প্লাস কিছু রেডিও আইসোটোপ তৈরি করেছেন, যা মানব কল্যাণে ব্যাপক ভূমিকা আছে। তোমরা যেহেতু বাংলা ভালো লিখতে পারো, তোমরা আরো ভালো করে লিখবে। যেমন ধরে নাও, এখানে যেমন নাম্বার ওয়ান, নিউক্লিয় শক্তিকে, নিউক্লিয় শক্তি থেকে কি করব আমরা, তড়িৎ শক্তি, তার জন্য কি তৈরি হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। তার মানে ইলেকট্রিসিটি যদি তৈরি হয় তাহলে আমাদের ঘাটতি মিটবে, শক্তির ঘাটতি মিটবে। আর এই যে রেডিও আইসোটোপ যেগুলো বললাম, এই রেডিও আইসোটোপ গুলো কি কাজে লাগে, এগুলো ক্যান্সার নিরাময়ে, ক্যান্সার ডায়াগনোসিসে এবং ট্রিটমেন্টে ব্যবহার হয়। এগুলো ছাড়াও তুমি আরো কিছু লিখতে পারো, কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট যেন তোমাদের অ্যান্সারে থাকে। অ্যান্সার এমন হওয়া উচিত নয় যেখানে তথ্য কম আছে, তথ্য দেবে আর যেটা বলতে চাইছো সেটা একদম পিন পয়েন্টেড করবে, এরপরে তোমরা আরো অনেক জিনিস অ্যাড করতেই পারো। নেক্সট, তোমাদের ডিসকাশন করেছিলাম যে নিউক্লিয়ার বিক্রিয়া ভার্সেস রাসায়নিক বিক্রিয়া।
রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু নিউক্লিয়াস বিক্রিয়ার থেকে আলাদা। এদের তফাৎ কি? কিছু কিছু পার্সপেক্টিভে করবে, যেমন ধরে নাও, এগুলো আমি কিছু হিন্টস দিচ্ছি। নিউক্লিয়ার রিয়াকশন একটা কেমিক্যাল রিয়াকশন। এখানে নিউক্লিয়াস ইনভলভ হয়, এখানে ইলেকট্রন আদান প্রদান হয়, ইলেকট্রন ইনভলভ হয়। এখানে শক্তি হচ্ছে অফ দ্য অর্ডার অফ মেগা ইলেকট্রন ভোল্ট, এখানে শক্তি হচ্ছে অফ দ্য অর্ডার অফ ইলেকট্রন ভোল্ট। এখানে পদার্থ রূপান্তরিত হয়, রূপান্তরিত হতে পারে, শুধু গামা বেরোলে পারবে না। আর এখানে পদার্থ একই থাকে। এই 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 তিনটে পয়েন্ট যেন থাকে, তারপরে তুমি যত ভাটাবে ভাটাতে পারো। ওকে, নেক্সট। এই পদার্থের জায়গায় তুমি লিখতে পারো নতুন পদার্থ, নতুন পদার্থ উৎপন্ন হতে পারে। এবার আমরা একটা প্রবলেমে চলি। হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থের, এটা তোমরা করবে, আমি চুপচাপ বসে বসে দেখব। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হলো 30 দিন। পদার্থটিতে পরমাণু সংখ্যা, পদার্থটিতে পরমাণু সংখ্যা সমান 10⁻12। প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কতগুলি পরমাণুর বিঘটন ঘটবে? কতগুলি পরমাণুর বিঘটন ঘটবে? যারা অফলাইন ক্লাস করেছো বা করোনি, আমি যে ভিডিওটা তারপরে পাঠিয়েছিলাম, সেখানে কিন্তু সমস্ত কিছু এখানকার এক্সপ্লেনেশন ছিল। বলো কি হবে? তাহলে অর্ধায়ুর কথা বলেছে, তাহলে আমি তোমাদের বলে দিই, n ইকুয়াল টু এই যে ফর্মুলা গুলো, n0 e⁻ λt, এগুলোর মধ্যে n মানে কি অঙ্কের? n0 মানে কি? অবশিষ্ট, অবশিষ্ট কিরকম পরমাণু সংখ্যা? যারা, হ্যাঁ পুরোটা বলতে হবে, তার মানে কখন, টি সময়ে, তাহলে টি সেকেন্ডে অবিভাজিত, অবিভাজিত নিউক্লিয়াস সংখ্যা, নিউক্লিয়ন নয়, নিউক্লিয়াস সংখ্যা। আর n0 মানে কি গো? n0 এটা হচ্ছে t = 0 সেকেন্ডে অবিভাজিত নিউক্লিয়াস সংখ্যা। ল্যামডা কি? এই ল্যামডাটা কি? এটা হচ্ছে বিঘটন ধ্রুবক। এই ল্যামডার সাথে টি হাফের কি সম্পর্ক? ল্যামডা সমান ln2/t হাফ। টি হাফটা কি? এইটা কি? এটা হচ্ছে টি হাফটা হচ্ছে তোমার অর্ধায়ু। গড় আয়ুর সাথে কি সম্বন্ধ? ল্যামডা সমান 1/t অ্যাভারেজ, এইটা হচ্ছে গড় আয়ু।
আর ফর্মুলা কি? একক সময়ে ভাঙে কটা? ডিএনডিটি মাইনাস ডিএনডিটি সমান কি হয়? ল্যামডা ইন্টু এন। এইটাকে কি বলা হয়? মাইনাস ডিএনডিটাকে কি বলা হয়? সক্রিয়তা। ইংরেজিতে কি বলে? অ্যাক্টিভিটি। এর 1 সেকেন্ডে যতগুলো ভাঙে, আর সেকেন্ডে অ্যাক্টিভিটি যেটা হয় সেটাকে আমরা ক্যালকুলেট করব। বলো কি হবে? তাহলে দেখো এখানে কি বার করতে দিয়েছে? এই যে 4খানা ফর্মুলা লিখলাম, এগুলোর মধ্যে কোনটা বার করতে দিয়েছে? এটাকে যদি আমি বলি 1, এটাকে যদি আমরা বলি 2, এটাকে যদি আমি বলি 3, আর এটাকে যদি আমরা বলি 4, তাহলে কোন ইকুয়েশনটা ব্যবহার করতে দিয়েছে? এখানে কে বলতে পারবে? হ্যালো হ্যালো হ্যালো, এখানে কোন ইকুয়েশনটা ব্যবহার করতে দিয়েছে? তো বলতে পারছে না। 4 নম্বরটি। ভেরি গুড। তাহলে দেখো এখানে 4 নম্বরটা, কারণ ডিএনডিটি মানে প্রতি সেকেন্ডে কটা ভাঙছে, আর ল্যামডা মানে অর্ধায়ু থেকে বার করতে পারবো 3 নাম্বার ব্যবহার করে, 2 নাম্বার ব্যবহার করে অর্ধায়ু বার করতে পারবো। আর প্রতি সেকেন্ডে তখন বর্ণাঢ্য সংখ্যাটা হচ্ছে এন। তাহলে বের করলেই হবে। তাহলে দেখো টি, এখানে বলেছে টি হাফ সমান বলেছে 30 ডেজ। আমরা দিন বিশ্বাস করি না, আমরা সেকেন্ডে চাই। তাহলে 30 × 86,400 সেকেন্ড। কারোর যদি খুব আপত্তি থাকে তাহলে তুমি অবশ্যই লিখতে পারো 30 × 24 × 60 × 60 সেকেন্ড। তাতে কাটাকাটি সুবিধা হবে। তাহলে এখান থেকে ল্যামডা সমান কত? আমরা জানি log 2 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে log 2 ln 2 বাই 30 × 24 × 60 × 60, এটা ল্যামডা। তাহলে প্রতি সেকেন্ডে ভাঙবে কটা? মাইনাস ডিএনডিটি প্রতি সেকেন্ডে ভাঙন সংখ্যা সমান হচ্ছে ল্যামডা ইন্টু এন। এন কত দেওয়া আছে ওই মুহূর্তে? এন সমান 10⁻12। বসিয়ে দাও। তাহলে ল্যামডা মানে হচ্ছে ln 2 ডিভাইডেড বাই 30 × 24 × 60 × 60 কিন্তু এইটা এন মানে 10⁻12 এত পিস আর সেকেন্ড, তার মানে এত ডিপিএস বা বেকেরেল, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড বা বেকেরেল। এটার অ্যান্সার এখানে দেওয়া আছে 2.68 × 10⁵। 2.68 × 10⁵ প্রতি সেকেন্ডে এত ডিপিএস অর বেকেরেল। দেখে নিন বলছি কিনা। এটা পড়েছিল এইচএস 2018। এইচএস 18 প্রবলেম। নেক্সট, তোমাদের একটা হোমওয়ার্ক দিই। 200 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত ক্যালোরি? ঘরে তাহলে একটা ফান্ডামেন্টাল একটা প্রবলেম। ক্যালোরি আমরা তো অনেক সময় দেখেছিলাম যে 80 ক্যালোরি তাপ লাগে তোমার একে তোমার পার গ্রাম আইসকে ওয়াটারে পরিণত করতে। এখন কি কত ক্যালোরি বেরোচ্ছে সেটা দেখবে। ক্যালোরি বড় না এমএবি বড়? আমি তোমাদেরকে এমনি জাস্ট করার আগেই জিজ্ঞেস করছি, বলো তো দেখি ক্যালোরি বড় না এমএবি বড়? কে বলতে পারবে? ভাবার দরকার নাই, কি মনে মনে ভাবনা আসছে সেটা ক্যালকুলেশন করে তো তোমরা দেখতে পাবে। প্রিয়ন্তর বলো তো দেখি ক্যালোরি বড় না মেগা ইলেকট্রন ভোল্ট বড়? টু হ্যাভ দিস আইডিয়া আমি এই প্রবলেমটা দিলাম। এই যে ধারণাটা, যেটা বললে যে মেগা ইলেকট্রন ভোল্টটা বড়, সেটা যে প্রচন্ড ভুল, সেটা সম্বন্ধে আমরা আইডিয়া দিলাম। সবসময় মেগা ইলেকট্রন ভোল্ট মানে যে বিশাল তা কিন্তু নয়। মেগা ইলেকট্রন ভোল্ট ক্যালোরির কাছে কিছুই না।
আপনার 10⁻⁻12 এরকম টাইপের হবে ক্যালোরি রেসপেক্টে, কারণ জুল আর ক্যালোরি প্রায় সমকক্ষ, 4.2 এর মাল্টিপ্লিকেশন রয়েছে। তো এটা চেক করো যে মেগা ইলেকট্রন ভোল্ট বলা মানেই যে চোখ রাঙিয়ে সবাইকে ভয় দেখিয়ে দাও তা কিন্তু নয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 200 মেগা ইলেকট্রন ভোল্ট এক একটা অ্যাটম থেকে তৈরি হয়। আর যদি তুমি 1 গ্রাম অ্যাটম নাও, তাতে কিন্তু তোমার 1 গ্রাম অ্যাটমের মধ্যে বা কয়েক গ্রাম অ্যাটমের মধ্যে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক ওরকম পরমাণু থাকবে। তখন সেই সংখ্যাটার সাথে প্রতি নিউক্লিয়াসে কতটা এনার্জি হচ্ছে গুণ করলে তখন একটা প্রকাণ্ড পরিমাণে এনার্জি পাওয়া যায়। এই ফান্ডাটা ফিল করবে। তাহলে আমি এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে যে একটি ইউরেনিয়ামের বিঘটনে ইউরেনিয়াম 235 ধরে নাও, এর বিভাজনে মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারের শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হয় যা 10⁻⁻12 অর্ডার এত জুল এই লেভেলের হয়। It is very, very small. Very, very small. Then why? Why? বিপুল এনার্জি এই ধরনের কথা বলা হয়। পরিষ্কার বুঝতে হবে। তুমি যদি অপরিষ্কার বোঝো, সারা জীবন চোখটা ঘোলাটে হয়ে থাকবে। পরিষ্কার বুঝলে একদম পরিচ্ছন্ন বুঝবে। একটা ইউরেনিয়ামের পরমাণু যদি বিভাজন হয় তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হয়, যেটা 10⁻⁻12 -13 এরকম জুল অর্ডারের হয়। এই অর্ডারের হয়, সেটা খুবই কম। 1 জুল মানে তাও ঠিক আছে, 1 নিউটন বল প্রয়োগে একটা বস্তুকে, 1 কেজি বড়ের একটা বস্তুকে বা 1 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুকে আমি 1 মিটার সরালে তখন যে পরিমাণ আমাকে কার্য করতে হয় সেটা 1 জুল। কিন্তু এটা 10⁻⁻12 জুল। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে যে এটা স্যার আপনি বলেছেন একটি নিউক্লিয়াসের, এটা হচ্ছে প্রতি নিউক্লিয়াস বিভাজনে। প্রতি নিউক্লিয়াস বিভাজনে এখানেই লুকিয়ে রয়েছে। প্রতি নিউক্লিয়াস বিভাজনে কেউ যদি কয়েক গ্রাম যদি ইউরেনিয়াম নেয়, তাহলে প্রায় অ্যাভোগাড্রো সংখ্যা বাই 235 এত সংখ্যক নিউক্লিয়াস থাকবে। কারণ আমরা জানি যে 235 গ্রাম ইউরেনিয়ামে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। তাহলে যদি সবাই তোমার অ্যাক্টিভ হয়ে যায়, তার ধরে নাও 1% বা 10% ধরছি, 10%, তাহলে এনে বাই 235 ইন্টু 10% মানে আরো 1/10 ধরলাম। তাহলে এতগুলো নিউক্লিয়াস ভেঙেছে ধরে নাও। তাহলে এই নিউক্লিয়াস যেগুলো ভেঙেছে তার সাথে তুমি 10⁻⁻12 গুণ করো, তাহলে ভেঙে যাওয়া নিউক্লিয়াস, তাহলে উদ্ভূত শক্তি সমান হচ্ছে ভেঙে যাওয়া নিউক্লিয়াসের ভেঙে যাওয়া নিউক্লিয়াসের সংখ্যা ইন্টু 10⁻⁻12 এত জুল অর্ডারের। এটা অফ দ্য অর্ডার, এক্স্যাক্টলি বলছি না, ওই অর্ডারের হবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা এনে বাই ধরে নাও 235 ইন্টু নিচে হচ্ছে ধরে নাও 1% ধরছি আমি, লেট ইট বি 1%। তাহলে 10% যেটা ধরেছিলাম তাকে আমি 10/100 করেছিলাম, সেটাকে 1/100 করলাম, ইন্টু 10⁻⁻12 এত জুল। এবার বলো তো দেখি এই নাম্বারটা কি হিউজ না কম? এই দেখো এই জিনিসটা রয়েছে, এইটা হচ্ছে 10⁻23 লেভেলের। তাহলে 10⁻23 বা এটা 200-কে 100 ধরছি, তাহলে দুটো শূন্য চারটে শূন্য, 10⁻4 ইন্টু 10⁻12, তাহলে বিয়োগ করলে 19 -12
মানে 10⁻⁷ জুল। তার মানে কি? তার মানে হচ্ছে 1 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুকে, বল প্রয়োগ করে কোনো বস্তুকে 10⁻⁷ মিটার দূর সরাতে পারবে, এমন শক্তি তৈরি হয়। তার মানে কি? 1 কেজি ভরের বা 10⁻⁷ ভরের একটি বস্তুকে 1 মিটার সরিয়ে দেবে, তার জন্য যে শক্তি লাগবে। সো ইট ইজ হিউজ, হিউজ এনার্জি। সেই জন্য আমরা ভয় পাই। এটা হচ্ছে ভয়ের কারণ। ভয়ের কারণ যারা জানে না কন্ট্রোল করতে, বা যারা দুষ্টু চরিত্রের। আর এটাই হচ্ছে সম্ভাবনার কারণ ভবিষ্যতে আমাদের বাঁচার, যদি আমরা এটাকে কোষ মানাতে পারি, কন্ট্রোল করতে পারি। ওকে, নেক্সট। টি ইকুয়াল টু 0 সময়ে এটা তোমরা করবে, 5 মিনিট তোমাদেরকে সময় দেবে। টি ইকুয়াল টু 0 সময়ে পি এবং কিউ সময়টুকু দুটি মৌলের নমুনায় সমান সংখ্যক নিউক্লিয়াস রয়েছে। ঠিক, মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে, মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে 3 আওয়ার এবং 9 আওয়ার। 18 ঘন্টা পর মৌল দুটির বিভাজনে বিঘটন হারের অনুপাত কত হবে? আই এম গিভিং ইউ 5 মিনিট। করতে তোমাদের 5 মিনিট টাইম লাগতেই পারে। আমি একটু জল খেয়ে আছি। তোমরা সবাই টুকেছো এটা, একটু হ্যাঁ হু করো। টি ইকুয়াল টু 0 সময়ে সবাই কি পালিয়ে গেছো? একটু আওয়াজ দিতে তোমাদের কি দাঁতে ব্যথা করে? একজন শুনছিল। যাই হোক, টি ইকুয়াল টু 0 সময়ে পি এবং কিউ দুটি মৌলের নমুনায় সমান সংখ্যক নিউক্লিয়াস রয়েছে। মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে 3 ঘন্টা আর 9 ঘন্টা। 18 ঘন্টা পর মৌল দুটির বিঘটনের অনুপাত কত? শুনে আছিস না পালিয়ে গেছিস? তুই বললি আচ্ছা আচ্ছা, একমাত্র শুনে আছে। ওকে, করো।
হলো হলো ভালো 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 ভালো। তো পারলে সেটা হলে আমাকে মেসেজ করো। করে ফেলেছে একজন। এটার অ্যান্সার হলো কি গেস করো তুমি? ইউ আর রাইট, ভেরি গুড, সিম্পল। এখানে সমান সংখ্যক ছিল, তোমাকে দেখতে হবে ওই টাইমে কতগুলো সংখ্যা রয়েছে। এটা ট্রাই করো। 3:16 এখানে অ্যান্সার দেওয়া আছে, সেই অ্যান্সারটা এখানে মিলেছে। মেন মেন একটা জিনিস ভাবতে হবে, দেখো অর্ধায়ু হিসেবে যদি তোমাদের হিন্ট যদি আমি দিয়ে দিই, খুব সিম্পল, খুবই সিম্পল। হিন্ট যদি দিই তাহলে হচ্ছে অর্ধায়ু মানে প্রথমে ধরলাম, ধরলাম পি এর ক্ষেত্রে প্রথমে ছিল N0, কিউ এর ক্ষেত্রেও ছিল N0। এর অর্ধায়ু হচ্ছে কত? 3 ঘন্টা। আর এর অর্ধায়ু হচ্ছে কত? 9 ঘন্টা। তাহলে এর 3 ঘন্টা যদি অর্ধায়ু হয়, তার 18 ঘন্টায় কতগুলো অর্ধায়ু কাটিয়েছে? 6টা অর্ধায়ু। 18 ঘন্টা মানে হচ্ছে 6 অর্ধায়ু, 60 হাফ। তাহলে কত পরিমাণ পড়ে থাকবে? N1 যেটা সেটা কত হবে? N0/2 to the power 6। এর যেহেতু 9 ঘন্টা, তাহলে কটা অধ্যায়? 18 ঘন্টায় এর হবে 2টো অধ্যায়। 2টো অধ্যায় মানে এর N2 কত পড়ে থাকবে? N2 সমান হচ্ছে N0/2 মানে 2 to the power 2। তাহলে N0/2 to the power 6 মানে কত? 64। আর N0/2 to the power 2 মানে হচ্ছে 4। নাও এটা তো ওই মুহূর্তে পড়ে থাকা অ্যাটমের পরিমাণ হলো। তারপর এখানে চেয়েছে বিঘটনের হার, তাহলে মাইনাস ডিএনডিটি চেয়েছে। তাহলে মাইনাস ডিএনডিটি অফ 1 মাইনাস ডিএনডিটি অফ 2। তাহলে কত হবে? λ1n1 λ2n2। λ1 মানে আবার কি? ln2/t1, t12 ln2 আর ln2/t12 ইন্টু n2। এগুলো বসালেই তোমরা পেয়ে যাবে 3:16। নেক্সট নেক্সট হচ্ছে যে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, কেবলমাত্র একজন বা দুজন ছাড়া হোমওয়ার্ক আর কেউ লাস্টেরটা করে পাঠাওনি। কারণ তোমরা অন্যান্য বিভিন্ন বিষয়ে পড়াশোনা বাদে ব্যস্ত থাকো, তোমাদের বেশি দোষ দেওয়া যায় না। তাই জন্য তোমরা হোমওয়ার্ক করে পাঠাতে পারো না। তোমাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য আই এম ভেরি সরি।
যাই হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছিলাম যে রেডিও কার্বন ডেটিং কি। রেডিও কার্বন ডেটিং কি? এখানে তোমরা সবসময় চটজলদি একটা অ্যান্সার পেয়ে যাবে যে কার্বনের দুটো আইসোটোপ থাকে, একটা কার্বন 12 আর একটা কার্বন 14। এদের অনুপাত দেখে এদের অনুপাত দেখে আমরা কোন একটা জিনিসের মানে মৃত জিনিসের এজ নির্ণয় করতে পারি। এজ নির্ণয় করতে পারি। এবং এই যে প্রসেস, এই প্রসেসে কার্বন 14টা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এটা ভেঙে যায় রেডিও অ্যাক্টিভ। এর একটা টি হাফ আছে, মানে অর্ধায় আছে, যেটা মোটামুটি 5,560 বছর ধরে নাও, 5,560 ইয়ার। শুধুমাত্র এই ইনফরমেশনটা জেনে আমরা আর এই বর্তমান অনুপাত জেনে আমরা বার করতে পারি বয়স। এই প্রসেসটাকে বলা হয়, এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। এখন প্রশ্ন এখানে দুটো। একটা হচ্ছে যে কার্বন 12 আর কার্বন 14 অনুপাত কোন একটা বস্তু যে মরে গেছে তার না হয় আমি বার করলাম এত অনুপাতে আছে, কিন্তু সে যখন জীবন্ত ছিল তখন অনুপাতটা কত হবে কি করে আমরা বার করবো? এখানে প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে ফ্যাক্ট কি করে, প্রসেসটা কি, প্রসেসটা একবার বলি, মানে সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। প্রসেসটা হচ্ছে ধরে নাও এই একটা বস্তু, মৃত একটা বস্তু, মরে গেলেই বস্তু হয়ে যায় যে কোনো জিনিস। তো এরকম একটা বস্তু, এর আমি কার্বন 14 পরিমাণ বা কার্বন 12 পরিমাণ নির্ণয় করলাম। আর এই মৃত বস্তুটার প্রিভিয়াস হিস্ট্রিতে, যেটা সম্বন্ধে, এটা হচ্ছে নাও, এটা হচ্ছে এখন হলো যখন তুমি ক্যালকুলেট করতে চাইছো, প্রিভিয়াস হিস্ট্রি যেটা তোমার আননোন, কোনো একটা টাইমে যখন সে বেঁচে ছিল, বেঁচে যখন ছিল তখন তার কার্বন 14 বাই কার্বন 12 এর অনুপাত বলে নাকি আমাদের জানা। যদি জানা থাকে, আর 12 তো ভাঙে না, স্টেবল, কার্বন 12 স্টেবল, তাহলে যা ভাঙে কার্বন 14, তাহলে কার্বন 14 আগে বেশি ছিল, এ ভেঙে গিয়ে এখন কম হলো। বলছে নাকি কার্বন 12 আর কার্বন 14 যে অনুপাত জ্যান্ত জিনিসপত্রের আমাদের জানা, মৃতটার যদি আমি জেনে যেতে পারি কোনো প্রসেসে, তাহলেই আমি বলে দিতে পারবো সে কবে মরেছে। কথাটা বুঝতে পারছো আমি কি বলছি? ধরে নাও কোনো একটা নরকঙ্কাল রয়েছে, সেই নরকঙ্কালকে তুললে কেমিক্যাল প্রসেসে আমরা বার করলাম তার ভেতরে থাকা কার্বন 14 এবং কার্বন 12 অনুপাত। এখন বিজ্ঞানীরা বলছে কার্বন 14 আর কার্বন 12 অনুপাত তাদের জানা যখন সেই নরকঙ্কালের, যে যার নরকঙ্কাল ছিল সে যখন জ্যান্ত ছিল। প্রশ্ন হচ্ছে হাও, কিভাবে জানো? তোমরা কি প্রসেসটা বুঝতে পারছো? এই এই পার্টটা আমাদের কমপ্লিটলি আননোন, এই পার্টটা আমাদের কমপ্লিটলি আননোন। আমরা জানি না কিভাবে মরেছে, কিন্তু আমরা এটুকু বলে দিতে পারবো যে কবে মরেছে। প্রশ্ন হচ্ছে তখন কি অনুপাত ছিল সেটা আমরা জানলাম কি করে? First প্রশ্ন। যখন জ্যান্ত ছিল
যখন বেঁচে ছিল তখনকার কার্বন 14 বাই কার্বন 12 এই অনুপাতটা কি? এই অনুপাত কি করে কি ধরবো আমরা? দিস ইজ এ বিগ কোশ্চেন। এইটা যখন জানা গেছে তখন কিন্তু ফটাফট প্রত্যেকের এজ বার করা গেছে। তো বলতে পারবেন সিট বটলটা সিট বটলটা নিজের মতো করে ভাঙে ধরে নাও। কোন একটা মরে গেলে মরে গেলে আর বেঁচে থাকে এই দুটোর মধ্যে কার্বনের কি তফাৎ থাকবে? ধরুন একটা গাছ বেঁচে আছে আর একটা গাছ মরে গেল, তখন তার অনুপাতটা কি? এক্সাম্পল ধরো না, একটা এক্সাম্পল ধরো, একটা গাছ গাছ কোন একটা প্রাগ ঐতিহাসিক কালে তিনি বেঁচে আছে, তারপরে তিনি দেহরা মরে গেল। এই বেঁচে থাকা আর মরে যাওয়া এই দুটোর মধ্যে কার্বন যে ব্যাপারটা আমি বলছি তার কি তফাৎ হতে পারে একটা গাছের জন্য? গাছ কার্বনের কি নেয়? গাছ কার্বনের কোন অংশটা নেয়? গাছ কি নেয়? কার্বন যুক্ত কোন একটা জিনিস কি গাছ নেয়? তোমরা কি বায়োলজি পড়ো নাকি পড়ো না? কার্বন ডাইঅক্সাইড নেয়। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন থাকে। কার্বন ডাইঅক্সাইড যখন নেয় তখন গাছ বাতাসের যে অনুপাত কার্বন 14 আর কার্বন 12 দুটোই নেয়। আর বাতাস যেহেতু মহাসমুদ্র কার্বনের, তাই সেখানকার কার্বন 12 আর কার্বন 14 পরিবর্তিত হয় না। তাই এই যে যখন বেঁচে ছিল তখন যে কার্বন 14 বাই কার্বন 12 এই যে অনুপাত, এটা বাতাসের অনুপাতের সাথে সমান। বাতাসের যা অনুপাত হবে তাই। আর মরে গেলে তখন এর মধ্যে যে কার্বন ট্র্যাপড হয়ে থাকলো, যে ট্র্যাপড কার্বন থাকবে তার মধ্যে 14টা ডিগ্রি কমতে থাকবে। তার মানে কার্বন 14 বাই কার্বন 12টা কমতে থাকবে অনুপাতটা। কেমন হারে কমবে? যত হারে এর টি-হাফ হবে। সেখান থেকে নির্ণয় করা হয় রেডিও কার্বন ডেটিং প্রসেস দিয়ে সেই গাছটা কবে মারা গেছে। কারণ এটা নিয়ে আমরা একটা প্রবলেম করব, প্রবলেমটা করার জন্যই তোমাদেরকে এই কথাটা বলা। প্রশ্ন না, কিন্তু মানুষ যে সমস্ত জিনিসগুলো খাবে, মানুষ খাওয়া বন্ধ করে দেবে। মানুষ যে সমস্ত জিনিসগুলো খাবে, ধরো আমি ফ্রেশ ফ্রুট খাচ্ছি, সেটাও গাছের দেওয়া। ধরো আমি চাল খাচ্ছি সিদ্ধ করে, সেটাও গাছের দেওয়া। ধরে নাও তোমার এগুলো খাওয়া পছন্দ নয়, তুমি যত আশেপাশে ধরে নাও প্রাণী আছে তাদের খাচ্ছ, তারাও তো জ্যান্ত খাচ্ছ বা জাস্ট মরেছে সেগুলো খাচ্ছ। তারাও কোনো না কোনো ভাবে ঘাস খেয়েছে, গাছ খেয়েছে, পাতা খেয়েছে বা ফল খেয়েছে। সো ইট ইজ অল রিলেটেড টু গাছ। সেই জন্যই আমি গাছের এক্সাম্পল দিলাম, কারণ গাছের উপরেই কিন্তু আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল আমাদের খাবারের জন্য। বা আমরা অক্সিজেন টানছি, কার্বন ডাইঅক্সাইড বার করছি। এই যে কার্বন ডাইঅক্সাইড কিছু পরিমাণ আমাদের ট্র্যাপ থাকে, শরীরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ওই অক্সিজেন থেকে। তো ইটস এ ডাইনামিক প্রসেস। মরে গেলে তখন এই শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়, তখন কার্বন 14 ডিগ্রিটা শুরু হয়। তা প্রশ্ন, পুরাতাত্ত্বিক কাঠদণ্ডের পুরাতাত্ত্বিক কাঠদণ্ডের
C14 এবং C12 এর অনুপাত বর্তমান কালের অনুপাতের অনুপাতের 1/4 অংশ। C14 এর অর্ধায়ু 5560 বছর হলে কাঠদণ্ডটির এজ কত? আমি খুব আশা করছি যে এই প্রশ্নটা তোমাদের এইচএসে খুব সম্ভাব্য প্রশ্ন হিসেবে আশা করছি এটা। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু এইচএসে পড়া উচিত, যাতে করে পাস করে যাবে অথচ রেডিও কার্বন ডেটিং এর গল্প লিখে দেবে, কিন্তু সে বুঝবেই না যে অ্যাকচুয়ালি রেডিও কার্বন ডেটিং বলতে কি বোঝায়। সে চিরকাল জানবে যে কার্বন মনে হয় অক্সিজেনের সাথে ডেটিং করেছে, কিচ্ছু বুঝতে পারবে না। সেটা বুঝতে হবে তো, ফিল করতে হবে তো, তার জন্য এই ধরনের প্রশ্ন জানা দরকার। করো তোমাদের আবার 5 মিনিট টাইম। ভাবলাম একটু সময় পাবো, তার আগেই হঠাৎ করে সুমিয়া করে পাঠিয়ে দিয়েছে। আই এম ভেরি হ্যাপি, তোমার যথেষ্ট মানোন্নত হচ্ছে, আই এম ফিলিং গুড। বলো আর কে কি করেছো বলো। ঠিক করেছো। have also done right. আর আমি চাই যে রাত্রের বেলায় তোমরা season you have done right. রাত্রিবেলার দিকে যেহেতু ঘুম আসে আর আমার ঘুম ছেড়ে যায়, তার জন্য তোমাকে ঘুমাতে দেবো। শ্রীজা you have done right. থাকতেও পারবে না।
ওকে, বলে দিই তাহলে। দেখো এটা খুবই ভেরি সিম্পল, এটা হচ্ছে ভেরি সিম্পল। আগের ফান্ডাটা যদি বুঝে যাও তাহলে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ এ ক্লাস 5 এর নাম। তা যেমন ধরে নাও এখানে আমরা বলছি যে বর্তমান কালে অনুপাতের 1/4 তাহলে আগে ছিল 1 1:1, মানে আগে ছিল ধরে নাও কিছু একটা অনুপাত ছিল, তাহলে সি 14/C12। আগে ছিল ধরে নাও কিছু একটা অনুপাত এক্স, এখন হয়েছে সেটা কিছু টাইম পরে সেটা হচ্ছে x/4। তাহলে ভাঙে কে? C14/C12 ভাঙে কে? শুধু C14 ভাঙে? C12 তো কনস্ট্যান্ট, C12 তো কনস্ট্যান্ট, তাহলে ভাঙে C14। তাহলে C14 আগে ছিল এক্স, আমি ধরলাম C12 কে কেটে দিলাম দুই দিক থেকে, তাহলে C14 পরিমাণ আগে ছিল এক্স, টি হাফ পেরোলে হবে x/2। আর একটা টি হাফ মানে 2t হাফ যদি পেরোয় তাহলেই হবে x/4। তাহলে দুখানা টি হাফ পেরোলেই হবে, তার 2 ইন্টু এইটা, তার 2 ইন্টু টি হাফ সমান হচ্ছে 2 ইন্টু 5560, তাহলে হচ্ছে 11,000, কত হবে কত? 212, কত হয়েছে? 11,120 এত ইয়ার। ওকে, নেক্সট। ফটাফট ফটাফট অঙ্ক করতে পারলে আমাদের সবসময় কিন্তু একটা টাইমে তোমাদের সবসময় কনফিডেন্স বাড়বে। নেক্সট হচ্ছে নেক্সট একটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে কোন তেজস্ক্রিয় নমুনায় দুই ধরনের মৌল আছে, দুই ধরনের মৌল আছে, কোন হচ্ছে সরি কমা, যাদের ভাঙন ধ্রুবক, যাদের ভাঙন ধ্রুবক λ1 এবং λ2। এবার ধরে নাও বিভাজন ধ্রুবক তোমাদের পড়েছি, ভাঙন ধ্রুবক বলেছে, তুমি যদি বলো আমি অঙ্ক করবো না তাহলে তোমাকে কম্পিটিশন থেকে লাত মেরে বার করে দেবে। ওই ভাঙন বিভাজন বিঘটন বিঘটন যেমনই থাকুক ওই রিলেটেড কিছু থাকলেই, যদি ইংরেজি তোমাদের আশেপাশে প্রশ্ন থাকে তাহলে দেখবে ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেবে বা ডিকে কনস্ট্যান্ট বলবে, বাট ভাঙন টাইপের কোন একটা সমার্থক শব্দ পেলেই জানবে যে ওই ধ্রুবকের কথাই বলা হয়েছে। সেখানে কিন্তু তোমাকে কেউ এক্সট্রা বাড়ির মতো ফেসিলিটি দেবে না যে ঘিটা ঝর্ণার ঘি না আশীর্বাদের ঘি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তুমি ঘি ঘি বাস পূর্ণ হচ্ছে। এরপর বলছে প্রথম প্রকার মৌলের, প্রথম প্রকার মৌলের সক্রিয়তা, সক্রিয়তা দ্বিতীয় প্রকার মৌলের, দ্বিতীয় প্রকার মৌলের এফ গুণ হলে, এফ গুণ হলে কত সময় পর, কত সময় পর মৌল দুটির সক্রিয়তা সমান হবে? মৌল দুটির সক্রিয়তা সমান হবে। এটার অ্যান্সার দেওয়া আছে lnf বাই λ1 মাইনাস λ2। এটা করে পাঠিয়ে, ওকে। নেক্সট একটা ইজি তোমাদের একটা অঙ্ক দিই। আর একটা ছোট্ট অঙ্ক। একটি নিউক্লিয় চুল্লিতে
একটি নিউক্লিয় চুল্লিতে, চুল্লি মানে তুমি ভাবলে যে চুল্লি স্যার আমরা তো খুব জানি যে মানুষ মারা গেলে চুল্লিতে পুড়ি দেয় হিন্দুদের, সেই চুল্লি ওরকম ভাবে না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চুল্লিতে প্রতিটি নিউক্লিয় বিভাজনে, প্রতিটি নিউক্লিয় বিভাজনে, এই কথাগুলো কেন বলছি কারণ তোমরা বড় হচ্ছ, কখনো জাস্ট কিছু ওয়ার্ডের কিছু সিমিলারিটি পাবে, ওকে কিন্তু ধরে নিতে হবে যে কোনখান থেকে জিজ্ঞেস করেছে। ওকে, চাপ খেলে চলবে না, এদিক ওদিক থেকে পট পট করে মিলিয়ে নিতে হবে। এই পৃথিবীটা হচ্ছে মেলানো, বাম পাশ আর ডান পাশকে যে যত তাড়াতাড়ি মেলাতে পারে তাদেরকে লোক তত বেশি টাকা দিয়ে তাড়াতাড়ি হায়ার করে। বি দ্যাট পার্সন যে ভালো করে খাপে খাপ করতে পারে। একটা নিউক্লিয় চুল্লিতে প্রতিটি নিউক্লিয় বিভাজনের জন্য উৎপন্ন শক্তি, উৎপন্ন শক্তি 200 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে। এই বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 10 টু দি পাওয়ার 20 পরমাণুর বিভাজন হলে, বিভাজন হলে চুল্লির ক্ষমতা, চুল্লির ক্ষমতা কত মেগাওয়াট হবে? হোমওয়ার্ক এই টাইপের প্রবলেম করিয়ে দিয়েছি আজকে, এটা হোমওয়ার্ক। নেক্সট, মোটামুটি সব ধরনের অঙ্ক করানো হয়ে গেল। আই এম হ্যাপি। এরপর থেকে যে ধরনের অঙ্ক তোমাদের পড়বে তোমরা সেগুলো পারবে। আমি চাই আমার স্টুডেন্ট কোনো থিওরি না লিখে আসুক, অ্যাটলিস্ট অঙ্কগুলো যেন ঝড়ের বেগে নামিয়ে আসতে পারে। কারণ আলটিমেটলি যারা প্রবলেম সলভ করতে পারে বুঝে সুঝে, থিওরি তো অবশ্যই ইম্পর্টেন্ট, বুঝে সুঝে প্রবলেম সলভ করতে পারে কঠিন প্রবলেমগুলো, তারাই আলটিমেটলি কিন্তু এই যুদ্ধে জয় করতে পারবে, নিজেদেরকে জয়ী করতে পারবে। ওকে 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 ওকে, লাস্ট একটা অংশ ধরে ছেড়ে, লাস্ট। দুটি তেজস্ক্রিয় মৌল, দুটি তেজস্ক্রিয় মৌল, এগুলো করে দেওয়া মানে হচ্ছে এই ধরনের যত কঠিন অঙ্ক থাকবে, যেখানে থাকবে তোমাদের যেন কারেজ থাকে অঙ্কগুলোকে ফটাফট চোখের সামনে থেকে জাস্ট দেখে বাঁ হাতে সলভ করার কারেজ যেন তৈরি হয়। দুটি তেজস্ক্রিয় মৌল এ এবং বি এর ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক যথাক্রমে, যথাক্রমে 5 ল্যামডা এবং ল্যামডা হচ্ছে। টি ইকুয়াল টু 0 তে তাদের নিউক্লিয়াস সংখ্যা সমান, নিউক্লিয়াস সংখ্যা সমান পূর্ণচ্ছেদ। কত সময় পর, কত সময় পর এ এবং বি, এ এবং বি এর নিউক্লিয়াস সংখ্যা, নিউক্লিয়াস সংখ্যা 1/স্কোয়ার হবে? এটা করে ফেলো, করলেই ছুটি, যার যার হয়ে যাবে তার তাদের ছুটি। রাইট, অ্যান্সার আছে বলে দিন। আচ্ছা ঠিক আছে, করো, এটা করো, টাইম দিচ্ছি।
এখনো পর্যন্ত কোনো অ্যান্সার আসছে না, করে পাঠাচ্ছে না। ওকে, যাদের যাদের অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে 1/2 ল্যামডা। হয়ে গেলে পাঠিও। আর একটা লাস্ট হোমওয়ার্ক, T1 সময় সময় T1 সময়ে একটি তেজস্ক্রিয় মৌলের সক্রিয়তা R1 এবং T2 সময়ে এর সক্রিয়তা R2। মৌলটির মৌলটির ক্ষয় ধ্রুবক, দেখো কি দিল, ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক, ধ্রুবক দেখছো আর বুঝতে পারছো রেডিওঅ্যাক্টিভ চ্যাপ্টারে কোনো নাটক করার দরকার নেই, ভাববে এটা ডিকে কনস্ট্যান্ট। ক্ষয় ধ্রুবক ল্যামডা হলে R1 এবং R2, R1 এবং R2 এর সম্পর্ক নির্ণয় করো। এর অ্যান্সার হচ্ছে, এটা ঘরে ট্রাই করবে, এটার অ্যান্সার হচ্ছে R1 equal to R2 into e to the power minus T1 minus T2। দেখে নিই। ওকে, আমি এটাকে অন্যভাবে লিখতাম, যাই হোক উল্টো ভাবে লিখতাম, হয়তো এইটা লিখতাম, দেখো চেক করো তো এটা মানে এটা কিনা। আমি R2 equal to R1 into e to the power minus T2 minus T1 লিখতাম। সম্ভবত দুটো সেম, চেক করুন। ওকে, আজকে মোটামুটি আমরা কনসেপ্ট তৈরি করলাম, থিওরি কয়েকটা জিনিস যেগুলো আমার মনে হচ্ছিল বলার দরকার সেগুলো বললাম। সবাই রিয়াক্টরের ছোট ছোট প্রশ্নগুলো রেডি করো। কাকে নিয়ন্ত্রণ দণ্ড বলা হয়, নিয়ন্ত্রণ দণ্ড কে, নিয়ন্ত্রণ দণ্ড কে, তারপরে মডারেটর কি হিসেবে ব্যবহার হয়, কে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়, কুল্যান্ট কি জিনিস, কুল্যান্ট কি জিনিস, তারপরে ধরো নাও কোর কোনটাকে বলা হয়, এটসেট্রা। এই সমস্ত জিনিসগুলো, হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জারে তাপ বিনিময় হয় সেটা কি জিনিস, এই যে পার্ট গুলো আছে একটা পরমাণু চুল্লিতে, মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই যে পার্ট গুলো আছে, এই সমস্ত জিনিসগুলো যেন ছোটস্থ থাকে, কারণ এগুলো থেকে 1 নাম্বার শিওর শর্ট পড়বেই পড়বে, কোনো বেশি পড়তে পারে মিনিমাম একটা। ধরো তোমার মনে রাখবে যে আহ এর পরের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের আমি শিডিউল করেছি। নভেম্বরের 9 তারিখ, November 9 হচ্ছে নেক্সট এক্সাম। যারা এই এক্সামটায় মনে হচ্ছে মনোভূত হলো না তারা ট্রাই করো। এর মধ্যে কি কি থাকবে, এর মধ্যে থাকবে তোমার ফার্স্ট যেটুকু আমরা পড়েছি, মানে মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্স যেটা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে এখানে এইটুকু তো আগের যেটা ছিল সেটা থাকবেই, আগের গুলো থাকবেই, তার সাথে অ্যাড হবে নিউক্লিয়াস, আর অ্যাড হবে ফোর্থ সেমিকন্ডাক্টর, যেটা আমরা কাল থেকে পড়ব। সেমিকন্ডাক্টর থেকে কম নাম্বার থাকবে, যতটুকু হবে ততটুকু, যতটুকু হবে নেক্সট রবিবার পর্যন্ত, যতটুকু হবে নেক্সট রবিবার, সামনের রবিবার পর্যন্ত যতটুকু হবে ততটুকুই থাকবে, আর বাদ বাকিগুলো থাকবে। 4টে চ্যাপ্টারে এটাও আমরা 20 মার্কসের একটা পরীক্ষা নেবো, সেই পরীক্ষাটা
নভেম্বরের 9 তারিখ হবে রবিবার। মনে রাখবে সবকিছুই কিন্তু হবে অফলাইন। যেমন আমার উপস্থিতিতে পরীক্ষা হয়, তেমনই আমার উপস্থিতিতে পরীক্ষা হবে। ওকে, চলো বাই।